জাহানের কোমর জড়িয়ে ধরে তার পিছনে শুয়ে আছি। তার সাথে কথা বলছি, আর একটু পরে পরে তার ঘাড়ে একটা করে চুমু দিচ্ছি। চুমু দেওয়ার সাথে সাথে জাহান কেঁপে উঠছে, সুড়সুড়ি অনুভব করছে বোধহয়, তাই বারে বারে ঘাড় সরিয়ে নিচ্ছে। হয়তো সুড়সুড়ি লাগার সাথে একটা ভালো লাগাও কাজ করছে, তাই আবার আগের মতো করে শুয়ে পড়েছে। আমি ব্যাপারটা বুঝতে পেরেছি। জাহানের ভালো খারাপ দুটা একসাথেই লাগছে। ভালো লাগছে আমি আদর করছি তাই, আর খারাপ লাগছে কারণ সে আমার বউকে ঘুমাতে পারছে না। আমি নিজে নিজে হাজারো কথা বলছি, কিন্তু জাহান একটারও জবাব দিচ্ছে না। সে মুখ ফুটে বলছেও না সে যে আমার বউকে ঘুমাতে চায়। আর আমি তো আছি মজাতেই। আচ্ছা, জাহান তো আমাকে বলতে পারে যে সে আমার বউকে ঘুমাতে চায়। বিয়ের 1 সপ্তাহ হয়ে গেছে তো কি হয়েছে, আমি তো তার সাথে সম্পূর্ণ ফ্রি। আর আমি যতটুকু শুনেছিলাম যে নাকি স্কুল লাইফ থেকে আমাকে ভালোবাসতো, কিন্তু কথা হচ্ছে আমি জানতামও না এই মেয়ে আমাদের স্কুলে আছে। আমি একটু শক্ত করে জাহানকে জড়িয়ে ধরলাম। সে কিছু বলল না। এমনি কি জাহান কথা কম বলে? ওহ, সে তো সবার সাথে চটাং চটাং করে কথা বলে, যাকে বলে একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু আমার সাথে বলে না কেন? আচ্ছা, আমি যদি জাহানকে এখন বকে নেই তাহলে কি হবে? সে কি থাকতে চাইবে, নাকি বুক থেকে নেমে পড়বে? আচ্ছা, চেষ্টা করেই দেখি কি হয়। যা আছে কপালে। জাহানকে আমার দিকে ঘুরিয়ে দিয়ে 2 হাত দিয়ে জড়াই ধরে তাকে আমার বুকে নিয়ে নিলাম। তাকে বুকে উঠিয়ে খেয়াল করলাম সে খুব সুন্দর একটা হাসি দিল। সেই হাসিটা দেখে তাকে বিয়ে করেছিলাম। তখন দেখেছিলাম পর্দার আড়াল থেকে হাসতে, আর এখন দেখছি অন্ধকারে হাসতে। কবে যে এই মেয়ে আমার সামনে সরাসরি হাসবে। আমি এবার জাহানের কোমর ছেড়ে পেটে হাত দিলাম। একেবারে চিকন মেয়েটা, মনে হয় 2 হাতের পাতা দিয়ে ভালোভাবে ধরলে তার পেট সম্পূর্ণটা ধরা যাবে। আমার কেন জানি জাহানের পেটে হাত রাখতে ভালো লাগছে, তাই একটা হাত ওর পেটে রেখে আরেকটা হাত দিয়ে ওর চুলে বিলি কাটতে লাগলাম। মেয়েটা একেবারে নিষ্পাপের ন্যায় আমার বুকে মুখ গুজে আমাকে শক্ত করে জড়াই ধরে শুয়ে আছে। আমার কাছে যেন জীবনের সব চাইতে সুন্দর মুহূর্তের মধ্যে একটা ছিল। জাহান ঘুমিয়ে আছে, আর আমি তার চেহারাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি, কিন্তু কি যেন নেই নেই লাগছে চেহারাতে। কি নেই? কপালে টিপ আছে, চোখে কাজল আছে, ঠোঁটের কোণে তিল আছে, ঠোঁটে লিপস্টিক নেই। এই তো পেয়েছি, জাহান লিপস্টিক দেয় নাই। কেন দেয় নাই? ওহ, আমি তো বাসর রাতেই তাকে বলে দিয়েছিলাম যেদিন আমাকে লিপ কিস করতে ইচ্ছে করবে সেদিন যেন সে লিপস্টিক দেয়। তার মানে কি এখনো সে আমার থেকে লিপ কিস চায় না? আরে সমস্যা নেই, আজকে বকে উঠেছে, কালকে কিসও করে নেবে। কিন্তু এই মেয়েটা আমার সাথে কথা এত কম বলে কেন? আমি কি দেখতে খারাপ? আরে না, এসব কি ভাবছি? আমি দেখতে খারাপ হলে কি তার ক্রাশ হতাম নাকি? তাহলে কারণটা কি? কেন সে আমার সাথে কথা বলে না? বিয়ের আগে কত গল্প পড়েছি, এই শালাই সবার বউ নাকি গোন্ডা টাইপের হয়, হ্যান হয় ত্যান হয়, আরো কত কি হয়। কিন্তু আমারটা এমন কেন? আমার শালিকা বলেছিল তার বোন হতে বেঁচে থাকতে। তখন ভেবেছিলাম কি না কি এসে জুটলো আমার কপালে, কিন্তু এ দেখি বরফের চেয়েও বেশি ঠান্ডা। কোনো কিছু বলেই না, একটু হাসি তামাশাও করে না। খাবার সময় ডাকতে আসে, ঘুমানোর সময় ঘুমাতে আসে। আজকে নতুন জিনিস ঘটলো একটা। এই প্রথম জাহান আমাকে জড়াই ধরে শুয়ে আছে। আমি আগে খেয়াল করি নাই, কিন্তু আজকে প্রথম সে আমাকে জড়াই ধরে শুয়ে আছে, আর আমি তাকে আমার বুকে আগলে রেখেছি। আচ্ছা, যদি জাহানের ঘাড়ে এখন চুমু খাই তাহলে কি ও জেগে যাবে? আমি এত আজগবি জিনিস কেন ভাবতেছি? আরে, এ তো আমার বউ, আমার সম্পদ। আমি যেভাবে খুশি ওকে ব্যবহার করতেই পারি। এখন আমি তো ওকে ব্যবহার করব না, শুধু একটা চুমু খাবো। দিয়ে দিলাম এক চুমু। জাহান একটু নড়ে চড়ে উঠলো, কিন্তু ঘুম ভাঙলো না। আমি জাহানকে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি। এখন আবার কেমন কেমন যেন লাগছে, মনটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আমি জাহানকে বলেছিলাম তার সম্মতি ছাড়া তার সাথে কিছুই করব না, কিন্তু এই যে আজকে তো কথার বরখেলাপ করে ফেললাম। কিন্তু সে তো এটাই চাইছিল, যদিও মুখ ফুটে বলে নাই। না,
এখন আর থাকা যাবে না। তার দিকে তাকিয়ে থাকলে কখন যে কি করে ফেলবে বলতে পারি না। তার চেয়ে বরং আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। জাহানকে নামানোর প্ল্যানিং করলাম, কিন্তু যেভাবে আমাকে ধরে আছে আমি চাইলেই তাকে নামাতে পারবো না বুক থেকে। আর যদি নামিয়ে দিই তাহলে হয় সে জেগে যাবে, না হয় আমাকে আরো শক্ত করে ধরে রাখবে। কি করব? আচ্ছা, যা আছে কপালে, একদিকে কাত হয়ে গেলাম। এ কি, জাহান নড়ছেও না? বাহ, ভালোই তো। কিন্তু যেই মেয়েকে ঘুমের মধ্যে চুলের গন্ধ নিতে গেলে ঘুম ভেঙে যায়, তাকে আজ বুক থেকে নামিয়ে দিলাম, কোনো নড়াচড়াও করলো না। আচ্ছা, যাই হোক, যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। আকাশের দিকে তাকিয়ে আছি, চাঁদটাকে আমার চাঁদের সাথে তুলনা করে দেখছি, কিন্তু এ তো আমার চাঁদের কাছে কিছুই না। কিন্তু এত মন মুগ্ধকর একটা অবস্থা দেখে যেতেই ইচ্ছে হচ্ছে, আবার দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে। এখন যদি আমার চাঁদটা আমার সাথে থাকতো, তাহলেই এই চাঁদটাও লজ্জা পেয়ে যেত। চিৎকার করে বলতাম, চাঁদ, তোমাকে দেখতে যতই সুন্দর হোক, তুমি আমার চাঁদের কাছে কিছুই না। তখন খেয়াল করলাম চাঁদের বুকে কালো দাগ। তখন হারামি আধুরি কাহিনী মুভিটার একটা ডায়লগ মনে পড়ে গেল, যেটার বাংলা অনুবাদ কিছুটা এরকম: সুন্দর বস্তু সুন্দর লাগে যদি তার গায়ে দাগ থাকে। আচ্ছা, জাহানের বুকে কি কোনো দাগ আছে? আরে কি বলছি, এসব আমি মিন করতে চেয়েছি। জাহানের চাঁদমুখ চেহারার কি কোনো দাগ আছে, মানে তিল আর কি, যেটার প্রতি আমি সবচাইতে বেশি দুর্বল। জাহানের সাথে ভালো করে কথাই হয় না, কি করে বুঝবো? তার চেহারার দিকে তাকিয়ে থাকলেও যে সে সরে যায়, আর রাতে আসে অন্ধকারের মধ্যে, তখন তো আর বোঝাই যায় না। এসব ভাবতে ভাবতেই নিজের অজান্তেই মনটা খারাপ হয়ে গেল, মুখটা হয়ে গেল মলিন। আমি চপ করে এক কোণে বসে পড়লাম ছাদের। হঠাৎ করে একটা এসএমএস আসলো ফোনে, অচেনা নাম্বার থেকে। এটা কার নাম্বার? আর বেশি অবাক হলাম মেসেজের ধরন দেখে। মেসেজের লেখা ছিল, হার্টবিট শুনতে দিলেন না? হার্টবিট মানে কি? আমার হার্টবিট আমি কাকে শুনতে দেই নাই। এই, এটা কি জাহান? কারণ সে তো আমার বুকে ছিল। তার মানে সেই এটা। তার মানে জাহান এখনো ঘুমায়নি। কি করতেছে সে? আচ্ছা, একটু মজা করে দেখি বউয়ের সাথে। সরাসরি না হোক এসএমএস এই কথা বললাম। কে আপনি? আর আমার হার্টবিট কই পাইলেন? কে হতে পারে যে আপনার হার্টবিট শোনার সনদ পেয়েছে বা আপনার হার্টবিট শুনতে পারে? একমাত্র যাকে আপনি প্রাণ খুলে ভালোবাসতে পারেন, প্রেম করতে পারেন, যার সাথে কেউ আপনাকে বাধা দেবে না, আমি সে। আপনি নিজেই তো দেন না, আর কে দেবে? আমি দেই তাহলে, আপনি নিজেই নিয়ে নিতে পারেন না? আপনাকে কি আটকিয়েছিলাম কখনো? আটকান নাই ঠিক, কিন্তু এখন পর্যন্ত একটা বারো মুখ ফুটে কথাও বলেন নাই ভালো করে। আপনি এমন কেন বলুন তো? আমি কেমন? এই যে বুকে এসে শুয়ে পড়েন, কিন্তু কথা বলেন না। সত্যি বলতে গেলে আমি কখনো কথা বলতে আনইজি ফিল করি, তাই কথা বলি না। বাকি সবার সাথে তো সারাদিন হাসাহাসি করে কথা বলেন, আমি কি দোষ করেছিলাম? বাকি সবাই আর আপনি একেবারেই আলাদা। হ্যাঁ, আলাদা বলেই তো কথাও বলেন না। মানে কথা বলি না বলে আপনি এখন উঠে চলে গেলেন? না, আমি এখন থাকলে অনেক কিছু হয়ে যেত, যেটার জন্য এখন আপনি একেবারেই প্রস্তুত না। কি এমন হতো শুনি? এমন কিছু যার জন্য হয়তো আগামী বছর এমন সময় আপনি মা আর আমি বাবা থাকতাম। কি? যা শয়তান, আমি আর তোমার সাথে কথাই বলতাম না। পরের মেসেজে লিখলো, না মানে আপনার সাথে কথা বলতাম না। তো এখন কি বলেন নাকি? ভাবছিলাম এখন থেকে বলতাম। আমি নিচে আসতেছি। আমি তো কথা বলবো না। তাহলে আর কি, আজকে আমার চাঁদটা নাই দেখলাম, এই চাঁদটাকে দেখে রাত পার করে দেব। মানে কি? এক্ষুনি নিচে আসুন, না হয় সর্দি হবে, তার থেকে জ্বর। তারপরে আপনি বিছানায় পড়ে থাকবেন আর আমি কষ্ট করে আপনাকে সেবা করব।
তার চেয়ে বরং এক্ষুনি নিচে চলে আসুন। আপনি কথা না বললে আমি নিচে আসছি না। আপনি আসবেন কিনা? আপনি চাইলেই আসবো। আমি তো চাই আপনি নিচে এসে আমাকে বুকে নিয়ে রাখুন আর আগের মতো করে চুমু খান। সত্যি? তোকে মিথ্যা বলতাছি মনে হয়? কিন্তু তোমাকে দেখলে যে মুগ্ধ হয়ে যাই, পরে উল্টো পাল্টা কিছু হয়ে গেলে সাথে সাথে বলে দিলাম। না, মানে আপনাকে। কি পুরুষ হইছ, নিজের স্ত্রীরে তুমি করে বলেও আবার আপনি বলো। আমি কিন্তু আর আপনি টাপনি বলতে পারবো না। আমি তোমাকে তুমি করেই বলবো, আর তুমিও এখন থেকে তুমি করেই বলবে। আর উল্টাপাল্টা করবা মানে নিজের উপরে কন্ট্রোল করতে পারবে না। যদি বুকের উপরে পরি ঘুমায়, তার সকল নিঃশ্বাস অনুভব করা যায়, তাহলে কোনো পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে? সেটাও কথা। আমি কিন্তু কিছু জানি না। তুমি এখন নিচে আসবা, ব্যাস। আর না হয় আমি তোমার সাথে ঘুমাবো না। আর তুমি না ঘুমালে আমি কোলবালিশের সাথে ঘুমাবো, কিন্তু তুমি কথা না বললে আমি তোমার কাছে আসছি না। কি, তুমি আমার সাথে কোলবালিশের তুলনা করলা? আচ্ছা যাও, তোমার আসতে হবে না। আমি চলে যাচ্ছি আম্মু রুমে। সত্যি, কিন্তু কোলবালিশ নিয়ে ঘুমাবো। ঘুমাও, তাতে আমার কি। এই আমি আম্মু রুমে চলে আসছি। আর এসএমএস দিলাম না, সত্যি কি চলে গেল নাকি? নিচে এসে দেখি আমার খাটে কেউই নেই। ভাবলাম বউ রাগ করে চলে গিয়েছে। কতক্ষণ রাগ করে থাকবে? আমি কোলবালিশ নিয়ে এমন রোমান্টিক ভাবে থাকবো, সে এমনি রাগ করে রাগ কমিয়ে দিবে। ওই যে লোহা দিয়ে লোহা কাটে টাইপের। আর আপনাদের তো একটা কথা বলাই হয় নাই, আমার আম্মু আর আব্বু একসাথে ঘুমায়। তাহলে ও যে বলল আম্মুর কাছে ঘুমাবে, ও হয়তো ভুলে গিয়েছে এটা আমার বাড়ি, এখানে আমার ইচ্ছেতেই সব হবে। কিছুক্ষণ পরে কোলবালিশ বের করে শুয়ে আছি, দেখি আম্মু আর জাহান একসাথে আমার রুমে ঢুকলো। আম্মু এসেই, ওরে কি থাপ্পড় রে বাবা, রে বাবা! এক চোপ থাপড়াইয়া এক চোট থাপড়াইয়া তারপরে আম্মু বলল, হারামজাদা, তুই একা এই মেয়েটিকে রেখে ছাদে কেন গিয়েছিস? ও ভয়ে আমার কাছে চলে এসছে। দেখ আরিয়ান, জীবনে আর একবারও যদি দেখি তুই এমন করেছিস, তাহলে মনে রাখিস আমিও তোর মা তোরে কিভাবে টাইট দিতে হয় খুব ভালো করে জানি। বলে আম্মু রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। আর জাহান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম সে হাসছে। বিয়ে করার পরেও যদি মায়ের কাছে থাপ্পড় খেতে দেখে, তাহলে বউ যে হাসবে এটাই স্বাভাবিক। আমার কেন জানি জাহানের উপরে রাগ হলো না, খুব বেশি অভিমান হয়ে গেল। তাই আমি কোলবালিশটা জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। সেও আমার পাশে এসে শুয়ে পড়লো। আমি তাকিয়েছিলাম, খুব খারাপ লাগছিল। আমি জাহানের হাতের ছায়া দেখতে পেলাম, বুঝলাম সে আমাকে জড়িয়ে ধরবে। আমি বললাম, কেউ যাতে আমাকে জড়িয়ে না ধরে বা আমাকে ধরার চেষ্টা না করে। তারপর দেখলাম হাতের ছায়াটা সরে গেল। কেন জানি ঘুম হচ্ছে না। মনে হয় মনে হয় আম্মুর হাতের থাপ্পড় খাইছি বউয়ের সামনে, তাই এমন হচ্ছে। কিন্তু আমাকে তো আম্মু সারাদিনই মারে। থাপ্পড় কেন, ঝাড়ুর বাড়িও খাইছি। তাহলে তো এমন হওয়ার কথা না, কাহিনী অন্য কিছু। কিন্তু কি? আমি তখন খেয়াল করলাম জাহান আমার পিছনে শুয়ে থেকে ছটফট করছে। সেই মুহূর্তে আমার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। কাহিনী হচ্ছে, আমার একটা বদঅভ্যাস তৈরি হয়েছে এই কয়েকদিনে। জাহানের কোমরে গলায় হাত না দিলে ঘুমালে ঘুমই হয় না। তার নিঃশ্বাস অনুভব না করলে আমার চোখের পাতা এক হয় না। তার ওই লম্বা চুল নিয়ে খেলা না করলে আমি শান্তি পাই না। তাই বলেই হয়তো আমি এখনো ঘুমাতে পারছি না। হয়তো কি, আমি একেবারে শিওর আমি এই জন্যই ঘুমাতে পারছি না। খুব ইচ্ছে করছে মেয়েটাকে জড়িয়ে ধরে রিপিট খুব ইচ্ছে করছে মেয়েটাকে জড়িয়ে ধরতে, কিন্তু না, আমি ওকে জড়িয়ে ধরবো না। কিন্তু সে যে আমার পেছনে থেকে ছটফট করছে, আমি কি করব এখন? আমি তাকে ভালোবাসি, সেও ভালোবাসে। ভালোবাসার মানুষের এতটা কাছে থেকেও তাকে ধরতে না পারার যে কত কষ্টের, সেটা হয়তো বলতে হবে না। খুব বেশি ইচ্ছে হচ্ছে তাকে জড়িয়ে ধরার, তার নিঃশ্বাসগুলো অনুভব করার। কিন্তু কি করব,
বুঝতে পারছি না। তখনই ফোনটা বেজে উঠলো। আমি হাতে নিলাম, নিয়ে দেখি বউটা এসএমএস দিছে। আমি সরি, আমি বুঝতে পারি নাই আম্মু এমন করবেন, কিন্তু কি করব বলো। তুমি আমাকে ছেড়ে কোলবালিশ নিয়ে থাকবা সেটা শুনে মাথা নষ্ট হয়ে গেছিল। আমি কি থেকে কি করেছি নিজেও জানি না। রিপ্লাই না পেয়ে বউ আবার লিখলো, আমার কিন্তু ঘুমাতে কষ্ট হচ্ছে, জীবনেও আর কখনো এমন হবে না, প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা করতে পারি এক শর্তে, এখন থেকে আমার সাথে কথা বলতে হবে। আগামীকালকে থেকে বলি, এখন থেকেই বলতে কষ্ট হবে প্লিজ। তাহলে বকে উঠতে পারবে না, শুধু হাত করে ঘুমাতে হবে, বলে দিলাম। সেটা দেখা যাবে। এসএমএস দেখার আগেই বউ আমাকে শক্ত করে জড়াই ধরলো। শালার কয়জনের কপালে জুটে এমন বউ, আমিও আর কম কিসে। আমিও তাকে ধরলাম জড়িয়ে, খুব কাছে একজন আরেকজনের। আমার মনের মধ্যে কিছু কিছু হচ্ছিল, আবার শরীরের মধ্যেও কিছু কিছু হচ্ছিল। যেমন হার্টবিট বেড়ে যাচ্ছিল অনেক, চোখ বারে বারে ঘুরে ফিরে জাহানের ঠোঁটের দিকে যাচ্ছিল, কিন্তু ইচ্ছে করে সরিয়ে নিচ্ছিলাম। আবার সেই বেহায়া চোখ সেই স্থানেই ফিরে যাচ্ছিল। কি করব ভেবে পাচ্ছিলাম না। চোখ বন্ধ করলে আজে বাজে চিন্তা মাথায় আসে। আমি খুব কষ্ট করে হলেও নিজেকে কন্ট্রোল করে নিলাম। প্রথম দিকে 10 মিনিট সব ঠিক ছিল, কিন্তু কিছুক্ষণ পরে আমার হাত কাঁপা শুরু হয়ে গেল। জাহান হয়তো ব্যাপারটা বুঝতে পারছিল এবং সে চাচ্ছিল যে আমি নিজেকে কন্ট্রোল না করি। তাই সে ইচ্ছে করে আমার ঠোঁটের পাশে একটা চুমু খায়। ওই যে দেখেন না, কত মুভিতে দেখায় একেবারে ঠোঁটে চুমু খায় না, তার আশেপাশে খায়। এই স্থানেও কেসটা ঠিক একই। আমার নিজেকে কন্ট্রোল করা খুব কষ্টের হয়ে গেল। আমি জাহানকে ছেড়ে দিলাম, কিন্তু এই মেয়ে তো আমাকে ছাড়ছেই না। আমি কোনো মতে নিজেকে কন্ট্রোল করে নিলাম, কিন্তু আমি ঘুমাতে পারবো না সেটা আমি জানি। প্রায় রাত 3টা হবে, আমি এখনো ছাদের দিকে তাকিয়ে আছি আর মনে মনে ভাবছি, আরে ধুর, কই আমার এখনো বিয়েই হয় নাই। আমার কোলবালিশের হাত আছে, সেটা দিয়ে আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। শত হোক আমার কোলবালিশ, একটু ভয় তো থাকবেই। আমি পলাই, ওই তো কত ভয় পায়। আর গরম নিঃশ্বাস টিশ্বাস কিচ্ছুই লাগছে না। এসব হচ্ছে কারণ গরম পড়তেছে তো, তাই আর কি। এসব আউল ফাউল জিনিস নিজেকে বোঝালাম। আমার বিবেকটা বুঝেছে ঠিকই, কিন্তু এই বেহায়া মনটা কিছুই বোঝে না। হার্টবিট বেড়েই চলেছে। আর জাহান কিভাবে আমার বুকে ঘুমাচ্ছে, আমি নিজেই তো আমার হার্টবিট শুনতে পাচ্ছি। সে কি করে আমার বুকে মাথা দিয়ে ঘুমাচ্ছে। শেষ রাতের দিকে জাহান আমার উপরে পা তুলে দেয়, সেই সেই জায়গায় না, ওই জায়গায়। হ্যাঁ, যেটা ভাবছেন সেটাই। আমি তো পুরাই শেষ। কোন রকমে জাহানকে রেখে যেই উঠতে যাব, তখনই জাহান বলে উঠল, অনেক ধৈর্য পরীক্ষা নিয়ে নিছি, তুমি পাশ করে ফেলেছো। এখন এই মুহূর্ত থেকে আমি তোমার। তুমি না আমাকে স্কুলে ফাজলামো করে জান ডাকতা, এখন থেকে আমি সত্যি তোমার জান। দেখে নাও, আমি কিন্তু বলেছিলাম তুমি আমাকে জান বলছো, এটা তোমার জন্য খুব খারাপ হবে। মিলিয়ে দেখো কথা মিলছে কি। আমার কলিজাটা আমার সাথে কথা বলছে। আমি তো খুশিতে আত্মহারা হয়ে গিয়েছি। আর যেটা বলেছে সেটা শুনে তো সব দাঁড়ায় গিয়েছে, মানে শরীরের লোম দাঁড়ায় গেছে। আপনারা আবার অন্য কিছু ভাববেন না। তারপরে সকালে আমি শুয়ে আছি জাহান আমার বুকের উপরে, অবশ্যই কারো গায়ে কাপড় নাই। ওই যে মুভিতে যেমন থাকে আর কি, নায়কের গায়ের উপরে নায়িকা থাকে, তাদের উপরে থাকে একটা চাদর। সেই কাহিনীটা সেম এখানেও ঘটেছে। আমি জাহানের দিকে তাকিয়ে আছি। আজকে প্ল্যানিং করেছি জাহানকে নিয়ে গিয়ে চাঁদকে একটু লজ্জা দেব। চাঁদের চেয়ে এক কোণেও কম সুন্দর না আমার জাহান। কিন্তু কথা হচ্ছে, এই মেয়ে এতক্ষণ কেন ঘুমাচ্ছে? কখনো তো এত ঘুমায় না ও। আমি ঘুম থেকে ওঠার আগে সে উঠে চলে যেত। আজ আমি উঠে তাকে দেখতেছি, সে আমার ঘুম থেকে উঠছেই না। এসব ভাবছি, তখনই জাহান আমাকে চমকে দিয়ে বলে উঠল, আমি চলে গেলে তুমি দেখবা কি? আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে প্রায় পড়েই যেতাম আর একটু হলে। মানে কি, তুমি জেগে আছো? জাহান চোখ খুলল। হ্যাঁ জনাব, আমি জেগে আছি। আমি আমার দিকে
তাকিয়ে থাকা উপভোগ করছিলাম। আমি জাহানকে ধরে চুমু খেলাম, আবার জাহানকে জড়াই ধরে বললাম, রাতের ঘটনাটা হবে নাকি রিপিট টেলিকাস্ট? যা শয়তান, ভালোবাসা বাঁচায় রাখো, না হয় পরে শেষ হয়ে যাবে। আরে না, অনেক আছে। তোমার মতো আরো 20 থেকে 30 জন এলেও শেষ হবে না। বলেই মুখে হাত দিলাম, কারণ এটা বলার মতো কোনো কথাই না। নিজের বউরে এসব বললাম। আমি তাকিয়ে দেখি জাহান অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি অনেক বড় একটা ভুল করেছি, সেটা বুঝতে পারছি। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে জাহান এখন আমার সাথে কি করবে। সে বলতো, কসম খোদার, তুই যদি আর একদিন এমন কথা বলস বা তোর মাকে আর আমাকে ছাড়া অন্য একটা মেয়ের দিকে তাকাস, এবার হোক সে তোর বোন, কসম করে বলতেছি তোরে খুন করে আমিও মরে যাব। বিশ্বাস করেন ভাই ও তাদের বোনেরা, কলিজাটা একেবারে একটু হয়ে গিয়েছিল। তখন মনে হয়েছিল যে যখন বউ কথা না বলতো তখনই ভালো ছিল, কিন্তু একটা জিনিসে মজা পাইছি। তার পরের মুহূর্তেই জাহান বলল, দেখব আজ তোর মধ্যে কত ভালোবাসা আছে। তারপরে যা হবার হয়েছে আর কি। সকাল 11টায় জাহান আমার বুকের উপরে, সে আমাকে ধরে আছে। আমি শুধু ভাবছি সে কি করে পারলো, যে মেয়েটা গতকাল রাত 12টা অবধি কথা বলে নাই আমার সাথে, সেই মেয়েটা আজকে আমার সাথে এসব করছে। হায়রে নারী জাতি, সত্যি তোর বহুরূপ। ওই সময়ে আমার ওই গাড়ির ছবিটার কথা মনে পড়েছিল, যেটিতে বলা হয়েছে মেয়েদের মন বোঝা আর এই গাড়িটার সময় দিচ্ছে না একরকম। তখন আমি মনে মনে বলেছিলাম, না রে ভাই, মেয়েদের মন বোঝা আরো বহুত বেশি কঠিন। আমার সকল মনে করা তরায় বাধা দিয়ে জাহান বলে উঠল, কি বাবু, হইছে নাকি আরো ভালোবাসবা? আমি চুপ করে তার দিকে তাকিয়ে রইলাম। আমার তখন মনে হচ্ছিল বিরিয়ানি খাওয়ার সময় যে ভাবে আমরা লেবু চিপে সব রস বের করে নেই, এই মেয়েরও আমার সাথে তেমনটাই করতে যাচ্ছে। আমি চুপ করে রইলাম। তখন জাহান আবার বলল, বুঝতে পারছি, আরো ইচ্ছা আছে তাই না? আচ্ছা চলে আসো, আর এক দফা হয়ে যাক। আমি তখন জাহানকে আমার ওপর থেকে ফেলে দিয়ে কোনো মতে দিলাম এক দৌড়, বাথরুমে গিয়ে দরজা আটকাইয়া দিছি। সে অনেক ধাক্কা ছিল, আমি আর দরজা খুলি নাই। অনেকক্ষণ পরে জাহান বলল, আচ্ছা, আমার তো ফ্রেশ হতে হবে তাই না? না হলে তো বাইরেও যেতে পারবো না। আজকের জন্য তোমার ছুটি, রাতে আবার ধরবো। আমি একটু সাহস পেয়ে বের হয়ে এলাম। জাহান আমার দিকে দেখে একটা হাসি দিয়ে ভেতরে চলে গেল। ওরে মারে, এটা কি ছিল? আমি সেই স্থানেই দাঁড়ায় রইলাম, আর জাহানের হাসিটা বারে বারে আমার চোখে ভাসতে লাগলো। কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম মনে নাই। জাহানের স্পর্শে বাস্তবতায় ফিরলাম। তাকাই দেখি জাহান লিপস্টিক মারছে, মানে আজকে আমি লিপস্টিক খাবো। হঠাৎ করেই জাহান বলে উঠল, এই যে মশাই, এখন আপনি কি জামা প্যান্ট ছাড়াই থাকবেন নাকি? আমি নিচে তাকিয়ে দেখি সর্বনাশ, এখনো কিছুই পড়ি নাই। আপনি আবার কিছু দেখেন না। আর জাহান আমার দিকে তাকিয়ে হাসতেছে। আমি জামা প্যান্ট পরে নিলাম। তারপরে জাহান আর আমি নিচে চলে এলাম। এসে লাঞ্চ করলাম, কারণ আমরা সকালে যা করেছি তাতে আমাদের ব্রেকফাস্টের সময় শেষ। কিছুক্ষণ পরে আম্মু আসলো আর আমাকে বলল, আমি সত্যি অনেক দুঃখিত আরিয়ান। আসলে আমি তোকে মারতে চাইনি, কিন্তু কেন জানি তোর উপরে অনেক রাগ হয়েছিল, তাই মেরে দিয়েছি। কিন্তু আমি তোর জন্য কিছু একটা নিয়ে আসছি, যেটা দেখলে তোর মন খুশি হয়ে যাবে। বলেই আম্মু আমার হাতে 2টা টিকিট ধরিয়ে দিল, স্বপ্নের রাজ্য সুইজারল্যান্ডের। আমি আম্মুর দিকে আহাম্মকের মতো তাকায় আছি। কেমনে কি? সে বলল অনেক আগেই নাকি আনিয়ে রাখছিল, মানে আমাদের বিয়ের দিন। আজকে সন্ধ্যায় ফ্লাইট। আমি তো পুরাই হয়ে গেলাম আজকে। জাহান যা করেছে, এখন না জানি সুইজারল্যান্ডে কি করে। আমি অসহায়ত্বের মতো দৃষ্টিতে জাহানের দিকে তাকালাম। সে মিটিমিটি করে হাসছে। আমার কেন জানি মনে হচ্ছিল তার চোখগুলো বলছে, আসো বাবু, খেলা হবে।